আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় লেকচারে তোমাদের সকলকেই স্বাগতম। তোমরা যারা আমার প্রথম লেকচারটি দেখো নাই তারা প্রথম লেকচারটি দেখে পরে দ্বিতীয় লেকচারটি দেখতে আসো, তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবা। প্রথম লেকচারে আমি তোমাদেরকে প্রোগ্রাম এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই দুইটা সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই দুইটা সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম এবং একটা প্রশ্ন সলভ করেছিলাম। আজকে এই রিলেটেড আরও অনেক প্রশ্ন সলভ করব। তাহলে গত ক্লাসের পড়াগুলো একটু রিক্যাপ করি। যেমন বলছিলাম অ্যালগরিদম হচ্ছে কি? অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান, ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান, অর্থাৎ স্টেপ বাই স্টেপ। আর ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট হচ্ছে এই অ্যালগরিদমটাকেই চিত্রের সাহায্যে প্রকাশ করা। এই অ্যালগরিদমটাকেই চিত্রের সাহায্যে প্রকাশ করাই হচ্ছে ফ্লোচার্ট। ফ্লোচার্টের আবার কিছু ফরম্যাট আছে। যেমন ফরম্যাট যদি বলে, ফরম্যাট বললে ভুল হবে, যেমন কিছু প্রতীক আছে, যেমন স্টার্ট অথবা স্টপ। এই জিনিসের জন্য আমরা ডাম্বেল আকৃতির বক্স ব্যবহার করব, ডাম্বেল আকৃতি। আবার ইনপুট অথবা আউটপুট এইটার জন্য আমরা ব্যবহার করব সামান্তরিক বক্স। পরে হচ্ছে প্রসেসিং মানে কি? কম্পিউটার যে কাজটা করে ওইটাই হচ্ছে প্রসেসিং। এই প্রসেসিংয়ের জন্য আমরা ব্যবহার করব আয়তক্ষেত্র। এবং এরপরে আছে কন্ডিশন বা শর্ত। যদি কোনো জায়গায় শর্ত থাকে তখন আমরা ব্যবহার করব এই যে ডায়মন্ড চিহ্নটা। এবং আরেকটা চিহ্ন আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কানেক্টর। এই চিহ্নটাকে বলা হয়, এই জিরোর মতো দেখতে, এই চিহ্নটাকে বলা হয় কানেক্টর। এটার কাজ কি? কানেক্টরের কাজ হচ্ছে একাধিক বস্তু বা একাধিক ফলাফলকে কানেক্ট করা, যুক্ত করা একে অপরের সাথে। তাহলে এইটুকু ছিল আমার গত ক্লাসের পড়া এবং এইটুকু আমরা আগে দেখে নিলাম আর একটু। এখন অ্যালগরিদম ও ফ্লোচার্ট, এর ভিতরে ফ্লোচার্ট আবার হচ্ছে চার ভাগে বিভক্ত। ফ্লোচার্ট হচ্ছে চার ভাগে বিভক্ত। একটা হচ্ছে সিম্পল ফ্লোচার্ট, পরেরটা হচ্ছে কন্ডিশনাল ফ্লোচার্ট। এরপরে কি আছে? এরপরে আছে লুপ ফ্লোচার্ট। এরপরে আছে জাম্প ফ্লোচার্ট। এর মধ্যে সিম্পল ফ্লোচার্ট, কন্ডিশনাল ফ্লোচার্ট এবং লুপ ফ্লোচার্ট এরা তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে আছে, কিন্তু এই জাম্প ফ্লোচার্টটা ইন্টারমিডিয়েট সিলেবাসে নাই। এজন্য আমরা জাম্প ফ্লোচার্টটা পড়ব না, আমরা পড়ব সিম্পল ফ্লোচার্ট, কন্ডিশনাল ফ্লোচার্ট এবং লুপ ফ্লোচার্ট। সিম্পল ফ্লোচার্ট কোনগুলো? সিম্পল ফ্লোচার্ট হচ্ছে যেই ফ্লোচার্টগুলো হিসাব করা হয়, অথবা বলতে পারো প্লাস মাইনাস ইনটু ডিভিশন, যোগ বিয়োগ গুণ ভাগ করে যদি কোনো আমি মান বের করি, কোনো অ্যালগরিদম বা ফ্লোচার্ট বা কোনো প্রোগ্রামের যদি যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি একটা মান বের করি, এটাই হচ্ছে সিম্পল ফ্লোচার্ট।
আবার কন্ডিশনাল কোনটা? যেই ফ্লোচার্টের ভিতরে বা অ্যালগোরিদমের ভিতরে বলতে পারো, কারণ অ্যালগোরিদম থেকেই তো ফ্লোচার্টটা আসে। তাহলে যে ফ্লোচার্টের ভিতরে কন্ডিশন থাকবে, শর্ত থাকবে, হয় এটা হবে, না হয় ওটা হবে, বা এটা হলে ওটা হবে। যেমন তুমি ভালোভাবে পড়লে তুমি ভালো রেজাল্ট করবা, তুমি খারাপভাবে পড়লে তুমি কি খারাপ রেজাল্ট করবা। এটা কি কন্ডিশনের উপর না? এটা কন্ডিশনের উপর। তুমি ভালোভাবে পড়াশোনা করলে তুমি ভালো রেজাল্ট করবা, এটা কি একটা কন্ডিশন না? তুমি ভালো রেজাল্ট কীভাবে করবা? যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো। তাহলে কন্ডিশনাল হচ্ছে শর্ত, যদি শর্ত থাকে, হিসাব নিকাশ সেখানে থাকবে না, শুধু শর্ত থাকবে। আর লুপ ফ্লোচার্ট কি? লুপ জিনিসটা কি? লুপ মানে হচ্ছে ঘোরা। লুপ মানে যেমন এর থেকে আমি বিতে গেলাম, বি থেকে সিতে আসলাম, কিন্তু কোনো কারণে আমার এই সিট থেকে আবার এতে যাওয়ার প্রয়োজন হলো, সিট থেকে আবার এতে যাওয়ার প্রয়োজন হলো। তখন দেখো এই যে সিট থেকে যে এতে গেলাম, একটা কি চক্রাকারে ঘুরলাম না? চক্রাকারে ঘুরলাম, এই ঘোরাটাই হচ্ছে কি লুপ। এই ধরনের ঘোরাকেই বলা হয় লুপ। তাহলে এটাই হচ্ছে আমাদের লুপ ফ্লোচার্ট। লুপ ফ্লোচার্ট দেখতে ঠিক এরকমই হবে। তাহলে লুপ মানে কি? লুপ ফ্লোচার্ট মানে আমি মনে রাখার জন্য লিখে দিলাম চক্রাকারে ঘোরা, চক্রাকারে ঘোরা। এখন আমরা প্রথমে সিম্পল ফ্লোচার্টটা করব। আজকের ক্লাসে সিম্পল ফ্লোচার্ট করব, সেকেন্ড ক্লাসে কন্ডিশনাল, এবং তারপরের ক্লাসে আমরা লুপ ফ্লোচার্টটা দেখব। তাহলে সিম্পল ফ্লোচার্ট দেখার আগে আমরা যে গতকাল একটা সমস্যার সমাধান করছিলাম, দুইটা সংখ্যার যোগফলের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখো। এটা তাহলে কোনটা? এটাই যেহেতু আমার একটা মান বের করতে বলছে, সরাসরি একটা মান বের করতে বলছে, দুইটি সংখ্যার যোগফল বের করতে বলছে, তাহলে এটা কার ভিতরে পড়ছে? এটা তো সিম্পল ফ্লোচার্টের ভিতরে পড়ছে। এটা সিম্পল ফ্লোচার্টের ভিতরে পড়ছে। তাহলে আজকে আমরা দেখব তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট। তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। আমরা গত ক্লাসে পড়ছিলাম দুইটি সংখ্যার, আজকে আমরা তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এই দুইটা লিখব। এখন অ্যালগরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ কোনো সমস্যার সমাধান। তাহলে স্টেপ 1, তাহলে প্রথম স্টেপে কি করতে হবে? প্রথম স্টেপে হচ্ছে কম্পিউটারকে বলতে হবে তুমি কম্পিউটারকে বলতে হবে তুমি স্টার্ট হও। এরপরে দ্বিতীয় স্টেপে কি হবে? দ্বিতীয় স্টেপে আমার ইনপুট দিতে হবে। ইনপুট কি দেব? যেহেতু আমি এখানে তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করতেছি, তাহলে আমাকে তিনটি সংখ্যা কি ইনপুট দিতে হবে না? তিনটি সংখ্যা কম্পিউটারকে বলে দিতে হবে না যে এই তিনটা সংখ্যা আমাকে যোগ করে জানাও? বিষয়টা তো এরকমই। কিন্তু আমরা কি এখানে কোনো এক্সাক্ট কোনো সংখ্যা ধরতে পারবো? সংখ্যা ধরতে পারবো না, কারণ আমি এটা তিনটা সংখ্যা যে কোনো কিছু কম্পিউটারকে দিতে পারি। সেজন্য এখানে আমি ভেরিয়েবল ধরব, যেমন ইনপুট। তাহলে এখানে ভেরিয়েবল বা চলক ধরব, এ বি সি, তিনটা সংখ্যা ধরলাম। এখন তাহলে স্টেপ 2তে আমি ইনপুট দিলাম। ইনপুটের পরে কম্পিউটার কি করবে? ইনপুটের পরে কম্পিউটার এই তিনটা সংখ্যাকে যোগ করবে, প্রসেসিং করবে, বা
কম্পিউটার কাজটা করবে। তাহলে স্টেপ থ্রি স্টেপ থ্রিতে গিয়ে এ প্লাস বি প্লাস সি এই তিনটা সংখ্যা যোগ করবে। এখন এই তিনটা সংখ্যা তো ভ্যারিয়েবল বা চলক, এটার যে কোনো মান হইতে পারে, এই তিনটা সংখ্যার মান যে কোনো কিছু হইতে পারে। তাহলে এই তিনটা সংখ্যার তো এক্স্যাক্ট কোনো মান নাই, আমার এক্স্যাক্ট কোনো মান নাই, সেহেতু আমি এই তিনটা সংখ্যাকে এক্স দ্বারা প্রকাশ করব। এক্স দ্বারা কেন প্রকাশ করব? কারণ এক্স হচ্ছে একটা ভ্যারিয়েবল বা চলক, এক্সেরও কোনো নির্দিষ্ট মান নেই। এই তিনটা সংখ্যা যোগ করে যত মান হবে এটাই হচ্ছে এক্সের মান। তাহলে আমি, অথবা তোমরা যদি এটাকে বুঝতে কঠিন লাগে তাহলে তোমরা মনে রাখবা এই এ প্লাস বি প্লাস সি এই যে এই তিনটা সংখ্যা যোগফলকে আমি এক্স দ্বারা প্রকাশ করছি। এই তিনটা সংখ্যার যোগফলকে আমি এক্স দ্বারা প্রকাশ করছি। তাহলে এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে কম্পিউটার কি করে ফেলছে? কম্পিউটার যোগ করে ফেলছে। এখন আমাকে উত্তর দেখাতে হবে বা ফলাফল দেখাবে আমাকে। ফলাফল দেখানোর জন্য আমার লিখতে হবে প্রিন্ট মানে কি? আমাকে দেখাবে, কম্পিউটারের মনিটরে আমাকে দেখাবে, এটাই হচ্ছে প্রিন্টের কাজ। তাহলে প্রিন্ট আমার কি দেখাবে? এক্সের মান। প্রিন্ট দেখাবে আমাকে এক্সের মান। এই জায়গায় আমার এ প্লাস বি প্লাস সি এটাকে আমি এক্স দ্বারা প্রকাশ করছি। তার মানে কি এই তিনটা সংখ্যার যোগফল যা, এক্সের মান তো ওইটাই, সেই জন্য প্রিন্ট এক্স দিলাম। এক্সের মানটাই হচ্ছে আমার ফলাফল। এখন তাহলে আমার কাজ শেষ, কম্পিউটারের কাজ শেষ। এখন তাহলে কি আমার কি কম্পিউটারকে লাস্টে বলে দিতে হবে যে তুমি আবার থামো, স্টেপ 5। তাহলে আমাকে বলে দিতে হবে তুমি এখন থামো, স্টপ। তাহলে আমার অ্যালগরিদম কি সলভ হয়ে গেল। এখন এরপরে আসি আমার ফ্লোচার্টের চিহ্নগুলো কি সবার মনে আছে? ফ্লোচার্টে তোমার প্রথমে হচ্ছে ডাম্বেল আকৃতি। এটা কি জন্য? স্টার্টের জন্য। প্রথমেই ডাম্বেল আকৃতি, এটার কাজ হচ্ছে স্টার্ট। পরের কাজ কি? পরেরটা হচ্ছে ইনপুটের জন্য আমাকে জানে কি দিতে হবে? ইনপুটের জন্য হচ্ছে সামান্তরিক চিহ্ন। ইনপুটের জন্য সামান্তরিক চিহ্ন। তাহলে এখানে আমি লিখে দেব ইনপুট এ বি সি, তিনটা ইনপুট। এরপরে কি করছে আমার? প্রসেসিং। এরপরে হচ্ছে প্রসেসিং যেন কি? প্রসেসিং হচ্ছে আয়তক্ষেত্রের ভিতরে, প্রসেসিং থাকবে আয়তক্ষেত্রের ভিতরে। তাহলে প্রসেসিং হচ্ছে আয়তক্ষেত্রের ভিতরে। x = a প্লাস বি প্লাস সি। এরপরে কি? এরপরে হচ্ছে আমাকে ফলাফল দেখাবে। ফলাফলটা তাহলে কিসের ভিতরে? ফলাফলটা হবে সামান্তরিকের ভিতরে। সামান্তরিক। তাহলে হচ্ছে ফলাফল হচ্ছে প্রিন্ট এক্স। এরপরে কি বলতে হবে? এরপরে কম্পিউটারকে আমার বলে দিতে হবে যে তোমার কাজ শেষ, এবার তুমি থামো। তাহলে কি? স্টপ। এটাই ছিল আমার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এখন এখানে তিনটি সংখ্যার যোগফল। এই একটা অ্যালগরিদম ও ফ্লোচার্ট তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি অনেকগুলাই অ্যালগরিদম ও ফ্লোচার্ট বুঝে ফেলছো। কীভাবে বুঝে ফেলছো? দেখো, এখানে যদি আমি তিনটি সংখ্যার যোগফল না দিয়ে এখানে যদি আমি দিতাম তিনটি সংখ্যার গুণফল, তিনটি সংখ্যার গুণফল নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম, তাহলে কি করতো? আমার সবই কিন্তু সেম থাকতো, চেঞ্জ হতো কোথায়? চেঞ্জ হতো শুধু এই জায়গাটায়,
চেঞ্জ হতো শুধু এই জায়গাটায় প্রসেসিংয়ে কী হবে, এ ইন্টু বি ইন্টু সি, এটা হবে না? এখানেও তো ফ্লো চার্টেও কি সেম না, ফ্লো চার্টেও সেম। তাহলে এ ইন্টু বি ইন্টু সি, এটুকুই বুঝতে পারছো? দেখো প্রথমে দাবে কি স্টার্ট, ইনপুট আমার কি এবিসি, পরে হচ্ছে প্রসেসিংয়ে যে শুধু আমার গুণফল নির্ণয় করতে বলছে, সেই জন্য আমি এক্স ইজ ইকাল টু এ ইন্টু বি ইন্টু সি এটা দিয়ে দিলাম, এবং প্রিন্ট এক্স, ফলাফল তো আমার এক্সই আসবে। পরে স্টপ। ফ্লোচার্টের ক্ষেত্রেও কি সেম না, প্রসেসিংয়ে আমার কি প্রসেসিংয়ে শুধু চেঞ্জ হয়েছে। এখন এই গুণফল না দিয়ে যদি আমি দেই তিনটি সংখ্যার গড় নির্ণয় দেই, গড় নির্ণয় পারবা না, তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম অফ ফ্লোচার্ট, তাহলে আমার কি করতে হবে? যদি আমার গড় নির্ণয়ের বলে, তাহলে কি, যেহেতু তিনটা সংখ্যা আছে, তাহলে তিনটা সংখ্যা আমি যদি এখানে শুধু এ প্লাস বি প্লাস সি, তিনটা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ করব, এখানেও কি সেম না? ফ্লোচার্টেও সেম, ফ্লোচার্টেও আমি সেম কাজ করব, এ প্লাস বি প্লাস সি বাই 3, তাহলে কি, আর বাকি সব কিছু কি সেম না? বাকি সব কিছুই সেম। এখন আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, চলো। এখন যদি আমি তোমাকে দেই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট নির্ণয় করো, তাহলে কি তুমি পারবা না? তাহলে দেখো এই জায়গায়, তাহলে কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার ইনপুট দিতে হবে কয়টা? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটাই কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র না? এটা যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয়, তাহলে আমাকে ইনপুট দিতে হবে ভূমি আর উচ্চতা। ভূমি আর উচ্চতা ইনপুট দিলেই কি কম্পিউটার আমাকে মান দিয়ে দিবে না? তাহলে আমার নির্দেশ দিতে হবে কোনটা? নির্দেশ বা ইনপুট দিতে হবে ভূমি এবং উচ্চতা। তাহলে কি দুইটা জিনিস আমাকে ইনপুট দিতে হবে, দুইটা মান আমাকে ইনপুট দিতে হবে। তাহলে এখানে ইনপুট হিসাবে যদি আমি এ বি রাখি, এ বি রাখলেই হয়ে যায় না? এখানে কি আমার 3টা ইনপুট দিতে হবে? 2টা ইনপুট দিলেই হয়ে যায়। তাহলে এখানে যদি আমি 2টাই ইনপুট দেই, তাহলে এখানে সূত্রটা কি হবে? তাহলে এখানে x = হাফ ইন্টু এ ইন্টু বি, এভাবে দিলে হয়ে যায় না? তাহলে এটাই কি আর অ্যালগরিদম না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম। প্রসেসিংয়ে কী করবে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এই দুইটা মান, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতার মান। তাহলে এই দুইটা মান দেয় যদি, এবং এই হাফ যদি গুণাকারে যেই, এটাকে যদি x দ্বারা প্রকাশ করি, তাহলে কি এটা সমকোণী ত্রিভুজের সূত্র না? এটার যে মানটা আসবে, এটাই কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল না? এটাকে আমি x দ্বারা প্রকাশ করছি। তাহলে প্রিন্ট এক্স, ফলাফল হিসেবে আমার এক্সের মানটা দেখাবে। এক্সের মানটা যদি দেখায়, তাহলেই তো আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাই। এখন এইভাবে লিখলে হবে, কিন্তু আমরা যদি একটু চালাক হই, তাহলে দেখো
ইনপুট হিসেবে আমরা যেহেতু এখানে ভূমি এবং উচ্চতা, তাহলে ভূমিকে যদি আমি বি দ্বারা প্রকাশ করি এবং উচ্চতা তো আমরা জানি এইচ, এই দুইটা যদি বি আর এইচ দেই, ভূমিকে যদি আমি বি ধরি এবং উচ্চতাকে আমি এইচ ধরি, বি আর এইচ ইনপুট দেই, তাহলে আমার দেখতে একটু সুন্দর দেখা যায় না? যেমন হাফ ইন্টু বি ইন্টু এইচ, এটা লিখলে কি একটু স্ট্যান্ডার্ড মনে হয় না? এটাকে যদি আমি প্রকাশ করি এ দ্বারা, এতে তো এরিয়া বোঝায়, এরিয়া মানে কি ক্ষেত্রফল, এ ইজিক্যাল টু হাফ ইন্টু বি ইন্টু এইচ। তাহলে এখানে ফলাফল হিসেবে কি এক্স দেখাবে না এ দেখাবে? এখানে এ দেখাবে, কারণ এই ক্ষেত্রফলটাকে আমি প্রকাশ করছি এ দ্বারা, আমাকে তো অ্যান্সার হিসেবে এ দেখাবে। তাহলে প্রিন্ট এ, এইটুকু আমরা লিখতে পারি একটু যদি চালাক হয়। তাহলে ফ্লো চার্টটা কীরকম হবে? ফ্লো চার্টটা এখানে হবে ইনপুটে চেঞ্জ হবে, প্রসেসিংয়ে চেঞ্জ হবে এবং ফলাফলে চেঞ্জ হবে। যেমন ইনপুটে লিখবো আমি বি কমা এইচ, প্রসেসিংয়ে কী লিখবো? প্রসেসিংয়ে লিখবো এ ইজিক্যাল টু হাফ ইন্টু বি ইন্টু এইচ, আর প্রিন্ট এখানে লিখবো এ। তাহলেই কি আমার ফ্লো চার্টটা হয়ে গেল না? এটা হচ্ছে অ্যালগরিদম, এটা হচ্ছে ফ্লো চার্ট সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের। এবার চলো আমরা সমকোণী ত্রিভুজের না দেখে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি। বিষমবাহু ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। এখন এটা লেখার আগে আমি একটু মুছে দিই। অ্যালগরিদম ও ফ্লোচার্ট, এখানে দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটাকে আমাকে জানতে হবে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র হচ্ছে, এটা হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর এসটা কি? এসটা হচ্ছে এস ইজিক্যাল টু হচ্ছে, এখন তো এস এর একটা মান আছে, এসটা কি? এ হচ্ছে এই বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে তিনটা বাহুই কি অসমান। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে এই ত্রিভুজের তিনটা বাহুই অসমান, অর্থাৎ তিনটা বাহুই একে অপরের সমান না। তাহলে এ হচ্ছে একটা বাহু, বি হচ্ছে একটা বাহু এবং সি হচ্ছে আরেকটা বাহু। আর এস কি? এস হচ্ছে এই তিনটা বাহুর যোগফল, এ প্লাস বি প্লাস সি ভাগ 2, অর্থাৎ এই তিনটা বাহুর যোগফল, মানে এই ত্রিভুজের বিষমবাহু ত্রিভুজের পরিসীমার অর্ধেক, অথবা এটাকেও আমি বলতে পারি অর্ধ পরিসীমা। এই দুইটা জিনিস আমার মনে থাকতে হবে। এই দুইটা জিনিস যদি আমার মনে থাকে তাহলে আমি এটার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করতে পারবো। তাহলে চলো অ্যালগরিদমটা কীরকম হবে এটা দেখি, এরপরে দেখব ফ্লোচার্ট। তাহলে অ্যালগরিদম স্টেপ 1, অ্যালগরিদমে যদি লিখি স্টেপ 1,
1 স্টেপ, আমি স্টেপগুলো আগে লিখে নিই। স্টেপ ফোর, স্টেপ স্টেপ 5। তাহলে স্টেপ অনে কি করবে? স্টার্ট হবে। স্টেপ অনে কম্পিউটার স্টার্ট হবে। স্টেপ 2তে কী হবে? ইনপুট দিতে হবে আমাকে। ইনপুট, স্টেপতে ইনপুট দিতে হবে। ইনপুট আমি কি দেবো? যেহেতু বিষমবাহু ত্রিভুজ, 3টা বাহুই আমাকে কি বলে দিতে হবে, এ বি সি, এই 3টা বাহু। 3 নাম্বার স্টেপে কি? 3 নাম্বার স্টেপে হচ্ছে কম্পিউটার এই ইনপুটটাকে প্রসেসিং করবে। প্রসেসিং কি করবে? প্রসেসিং হচ্ছে কাজ করা। 3টা বাহু নিয়ে কম্পিউটার ক্ষেত্রফল নির্ণয় করবে বিষমবাহু ত্রিভুজের। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র কি? ক্ষেত্রফল হচ্ছে এ, এটা নিচে লিখলাম একটু, এ ইজকাল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এখন ঘটনা এইটুকু ঠিকই ছিল। ঘটনায় সমস্যাটা হচ্ছে কম্পিউটার তো জানে না এসটা কি। আমি কি কোনো জায়গায় কম্পিউটারকে বলে দিছি যে এখানে এস আছে? কম্পিউটার কিন্তু জানে না এসটা আসলে কি। কম্পিউটার যেহেতু এসটা কি জানে না, এই জন্য কম্পিউটারকে আমার এসটা কি এটা বলে দিতে হবে। এই প্রসেসিং সেকশনেই কম্পিউটারকে বলে দিতে হবে যে এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। যদি এখন আমি স্টেপ 3তে এসে কম্পিউটারকে এসটা কি বলে দিলাম, এসটা বলে দেওয়ার পর কম্পিউটার কি করবে? এই সূত্র অনুযায়ী তাহলে কি বের করতে পারবে না, মানটা কি বের করতে পারবে না। যেমন এ এর মান কম্পিউটার জানে, বি এর মান জানে, আমি ইনপুট দিয়েছিলাম এ বি সি, তাহলে সি এর মানও জানে, কিন্তু এস এর মানটা তো জানতো না। কিন্তু প্রসেসিংয়ে যদি আমি এসটা কি এটা বলে দিই কম্পিউটারকে, যেমন এস ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি বাই 2 বা অর্ধ পরিসীমা, তাহলে কি এস এর মানটাও কম্পিউটার এখান থেকে বের করতে পারবে না। যদি এস এর মানটাও কম্পিউটার এই জায়গা থেকে বের করে নিতে পারে, তাহলে কি ক্ষেত্রফলটা কি কম্পিউটার নির্ণয় করতে পারবে না। তাহলে ক্ষেত্রফল কোনটা? ক্ষেত্রফল হচ্ছে আমার এই এর মানটা না, এর মানটা হচ্ছে ক্ষেত্রফল, এর মানটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমাকে এখন অ্যান্সার দেখাবে না, প্রিন্ট এ, অ্যান্সার দেখাবে কি প্রিন্ট এ, কারণ এটাই তো আমার বের করতে বলছে ক্ষেত্রফল। আর আমি অর্ধ পরিসীমা কম্পিউটারকে বলে দিছি, কারণ অর্ধ পরিসীমা না জানলে সে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারে না। এই জন্য আমি এসটা কম্পিউটারকে বলে দিছি, কম্পিউটার আমাকে ক্ষেত্রফল নির্ণয় করে দিয়েছে। এখন কি লাস্ট ধাপ হচ্ছে স্টপ। তাহলে কি আমার কম্পিউটারের কাজ শেষ, এখন কি স্টপ হয়ে যাও। এখন কি ফ্লো চার্ট, এটার ফ্লো চার্টটা কী হবে? ফ্লো চার্টটা প্রথমে হবে স্টার্ট, এরপরে কি হবে? ইনপুট দিতে হবে, এরপরে ইনপুট এ বি সি, এরপরে কি দিতে হবে? এরপরে দিতে হবে হচ্ছে প্রসেসিং করবে। প্রসেসিংয়ে কি প্রথমে এসটা বলে দিতে হবে আমার, এস ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। এখন তাহলে কি কম্পিউটার আমার ক্ষেত্রফলের মানটা বের করে দিতে পারবে। ক্ষেত্রফলের মান কি? এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এরপরে কি আমাকে কম্পিউটার ফলাফল দিবে প্রিন্ট এ। এরপরে আমার কম্পিউটারকে স্টপ, কাজ শেষ, স্টপ।
তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো আমরা। এরপর কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখতে পারবো। এবার চলো আরেকটা লাস্ট প্রবলেম সলভ করি। সিম্পলের লাস্ট প্রবলেমটা হচ্ছে আমার সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট অথবা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। তাহলে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট অথবা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখো। তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট নির্ণয়ের সূত্রটা কি বা ফর্মুলাটা কি, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড নির্ণয়ের ফর্মুলাটা কি। তোমরা যারা 9-10-এ সায়েন্স নিয়ে পড়েছিলা তোমরা এই সূত্রটা খুব ভালোভাবেই দেখে থাকবা। যেমন C/5 = F-32/9। তোমরা এই সূত্রটা দেখে থাকবা। তোমরা যারা 9-10-এ সায়েন্স নিয়ে পড়েছো তারা এই সূত্রটার সাথে খুবই পরিচিত। তোমরা ফিজিক্সে এই সূত্রটা দেখেছিলা। এখন এই সূত্র থেকে আমি যদি সি এর মান বা সেন্টিগ্রেডের মান ইনপুট দেই তাহলে কি আমি ফারেনহাইট পাবো না? সি এর মান যদি আমি ইনপুট দেই তাহলে আমি কি ফারেনহাইটের মান পাবো না? আবার যদি আমি ফারেনহাইটের মান ইনপুট দিই, ফারেনহাইটের মান যদি আমি ইনপুট হিসাবে দেই তাহলে সেন্টিগ্রেডের মান কি আমি পাবো না? এখন এটা থেকে আমি এই সমীকরণটা থেকে আমি এইভাবে এটা লিখতে পারি না, সি = 5টা যদি ওই সেটে নিয়ে যায় তাহলে কি গুণাকার হয়ে যাবে না? F-32 × 5/9 এভাবে লিখতে পারি না? আবার যদি এখান থেকে আমি এফ বের করি, F = কি লিখতে পারি? C/5 9C/5 + 32 এই দুইটা জিনিস কি আমরা লিখতে পারি না? যদি আমার সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট নির্ণয় করতে পারে তাহলে আমার এই সূত্র, এবং যদি ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড নির্ণয় করতে বলে তাহলে আমার এই সূত্র। এখানে যদি এফ এর মানটা আমি বসায়া দিই তাহলে কি আমি সেন্টিগ্রেড পাবো না? ফারেনহাইটের মানটা যদি এখানে আমি বসায়া দিই, ফারেনহাইটের মানটা যদি এখানে আমি ইনপুট দেই তাহলে কি আমি সেন্টিগ্রেডের মান পাবো না? আবার এখানে যদি আমি সেন্টিগ্রেডের মানটা ইনপুট দেই তাহলে কি এখানে আমি ফারেনহাইটের মানটা পাবো না? তাহলে এই অ্যালগরিদম আর ফ্লোচার্টটা কি তোমরা পারবা না? এই সমস্যার অ্যালগরিদম ও ফ্লোচার্ট কি পারবা না তোমরা? এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, বা এটাকে
এটা হচ্ছে তোমাদের বাসার কাজ, এটা তোমরা নিজেরা করবা, নিজেদের কাজ।